ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, ঠিকমতো পড়াশোনা করতেছেন। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম কনফিডেন্স ইন্টারভাল ফর পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হোয়েন পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নন, তাই না? আজকে আমরা বলবো পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন আননোন থাকবে। তো পেজ নাম্বার হচ্ছে 306। পেজ নাম্বার 306। আমাদের যে 2 নাম্বার ইয়ার ছিল, ফর্মুলাটা ছিল মনে আছে তো? কনফিডেন্স is when sigma unknown. তাই না? আমরা গত ক্লাসে শিখেছিলাম the confidence interval for population mean mu is x bar minus t s divided by root over n less than equal to mu less than equal to x bar plus t s divided by root over n. এখন আমাদের এই টি সম্পর্কে একটু জানতে হবে। স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন, তো এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে পেজ নাম্বার 307, ক্যারেক্টারিস্টিক্স অফ টি ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, পেজ 307। Number 1,
ওকে, নাম্বার 1 পেজ নাম্বার 307 এ পাবেন। সো যদি একটু দেখতে কষ্ট হয় তাহলে পেজ নাম্বার 307 থেকে দেখে নেবেন। দিস কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, দ্যাট মিন্স আমাদের নরমাল ডিস্ট্রিবিউশন যেমন কন্টিনিউয়াস ছিল সেরকম কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন টি এর মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো মানই নিতে পারবে। নাম্বার 2, ইট ইজ বেল শেপ এন্ড সিমেট্রিক্যাল, অর্থাৎ যে ডিস্ট্রিবিউশন ছিল যেমন বেল শেপড এন্ড সিমেট্রিক্যাল, মাঝামাঝি দুভাবে ভাগ করা যেত। সিমিলারলি সেম ওয়েতে এটা হচ্ছে সিমেট্রিক্যাল এন্ড বেল শেপ। নাম্বার 3 বলতেছে there is not one t distribution but rather a family of t distribution, অর্থাৎ আমাদের t distribution যদি একটা ডিস্ট্রিবিউশন না চাইলে আপনি ডিগ্রিজ অফ ফ্রিডমের মান বাড়িয়ে কমিয়ে অনেক ডিস্ট্রিবিউশন একটা দিয়ে ড্র করতে পারেন। The number 4 বলতেছে the t distribution is more spread out and flatter at the center than the standard normal distribution. Standard normal distribution অর্থাৎ নরমাল ডিস্ট্রিবিউশনের থেকে সেন্টার যা আছে সেন্টারে টি ডিস্ট্রিবিউশনের মানটা একটু বেশি ফ্ল্যাটার, ঠিক আছে। অর্থাৎ আপনারা যদি দেখতে চান বইয়ে একটা গ্রাফ দেওয়া আছে টি এর সাথে যেটা একটা কম্পারিজন, তো আপনারা চাইলে সেটা দেখতে পারেন। এটা হচ্ছে জেড ডিস্ট্রিবিউশন, জেড মানে হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন আর এটা হলো ফ্রি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো প্রপার্টিজগুলো আপনারা পড়বেন, যদি থিওরি আসার জন্য লিখতে পারেন। ওকে, এখন হচ্ছে যে আমাদের এই টি এর মানটা বের করা শিখতে হবে। আমরা কিভাবে টি ডিস্ট্রিবিউশনের যে টেবল আছে সেই টেবল থেকে টি এর মানটা বের করতে পারি, এখন হচ্ছে আমরা সেটা শিখি। সেটা শিখতে গেলে আমাদের প্রথমে একটা এক্সাম্পল বা এক্সারসাইজ আমরা ধার নিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে আমরা এক্সারসাইজে চলে গেলাম। পেজ নাম্বার হচ্ছে 312। পেজ নাম্বার 312 আমরা এক্সারসাইজ 9 নিতেছি। এক্সারসাইজ 9 না, এটা বলছে এ নাম্বার use appendix B.2 to locate the value of t distribution under the following conditions. A number বলছে the sample size is 12 and the level of confidence is 95%. B number, the level of confidence হচ্ছে কত, confidence interval equal to 95% and sample size n equal to 12, তাহলে আমাদের t এর মান কত হবে। ওকে, তো t এর মান বের করতে গেলে একটা বিষয় মনে রাখতে হবে, সব সময় n এর মান 12 দেওয়া থাকলে t এর মানটা বের করার সময় শুধুমাত্র n-1 নিতে হবে, ঠিক আছে। তো ফর 95% confidence interval and n-1, ঠিক আছে। t এর মান বের করার সময় কি নিতে হবে, n-1, so 12 minus 1 equal to 11, then t এর মানটা আমরা এখন বের করব টেবল দেখে। টেবলের পেজ নাম্বারটা হচ্ছে 765, পেজ নাম্বার
765। এখানে গেলে আমরা সুন্দর একটা স্টুডেন্টস টি ডিস্ট্রিবিউশনের টেবল পাবো, সেই টেবল থেকে আমরা টি এর মানটা বের করব। তো ঠিক আছে, তো টেবলের এই দিকে লেখা আছে ডিগ্রিজ অফ ফ্রিডম, আর উপরে লেখা আছে কনফিডেন্স ইন্টারভাল। সেখানে দেওয়া আছে 80%, তারপর হচ্ছে 90%, 95%, 99%, 99.9%, এরকম করে পার্সেন্টেজ দেওয়া আছে। এর নিচে আরো কিছু দেওয়া আছে টেবিল লেভেল অফ সিগনিফিকেন্স, সেগুলো হয়তো আমরা নেক্সট চ্যাপ্টারে গিয়ে শিখবো। তারপর আপনারা টেবিলে দেখেন তাহলে আমাদের কনফিডেন্স লেভেল দেওয়া আছে কত, 80, 90, 95, 99, 99.9%। আর এদিকে ডিগ্রিজ অফ ফ্রিডম দেওয়া আছে 1 2 3 4 5 6 এভাবে 30 40 পর্যন্ত দেওয়া আছে। আরো বেশি থাকতে পারে, ঠিক আছে, আরো বেশি আছে 60 70, আরো বেশি, হ্যাঁ প্রায় 200 পর্যন্ত দেওয়া আছে। সো আমাদের এখন দেখতে হবে ডিগ্রিজ অফ ফ্রিডম মানে হচ্ছে n-1। সো আমাদের n-1 কত, 11। তো আমাদের 11 পর্যন্ত যেতে হবে। আর আমাদের কনফিডেন্স ইন্টারভাল কত দেওয়া আছে, 95%, ঠিক আছে। তো এখানে যদি আমি একটু কম করে লিখি, সাপোজ 1 3 6 9 11 ফর एग्जांपल, হ্যাঁ আমি ডট ডট দিয়ে গেলাম, মাঝখানে এগুলা পাচ্ছিলাম। তো এখানে হলো আমাদের 11 আর এইদিকে কত, 95। তো দেখতে হবে যে এই পয়েন্টে এসে ভ্যালুটা কত হয়েছে। বোঝা গেল? আগের মতো আমরা এর আগে বের করেছিলাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন, সেরকম। তাহলে এই ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে আমার 11 আর কনফিডেন্স ইন্টারভাল কত, 95। সো এখানে ভ্যালুটা কত, এখানে ভ্যালুটা দেখাচ্ছে হচ্ছে 2.201। সো 2.201, তাহলে এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। সো আমাদের টি এর মান কত পেলাম, 2.201। তাহলে বোঝা গেল কিভাবে আমরা টি এর মান বের করলাম। আমি আরেকবার বলতেছি, তাহলে আমাদের কনফিডেন্স ইন্টারভাল দেওয়া আছে এন্ড স্যাম্পল সাইজ দেওয়া আছে। তো কনফিডেন্স ইন্টারভাল যা ছিল তাই থাকবে, বাট আমরা টি এর মান যখন বের করতে যাব তখন আমাদের n-1 নিতে হবে। তো n এর মান যদি 12, সো n-1 11। সো 11 আমরা পেলাম। তো এখন এই কনফিডেন্স ইন্টারভাল 95% এন্ড ডিগ্রিজ অফ ফ্রিডম n-1 11 হলে আমাদের টি এর মান from the table students t table তো পেলাম 2.20। এই হলো আমরা টি এর মান বের করা শিখলাম। তারপরে কিন্তু আমাদের টি এর মানটা বসাতে হবে ওই ফর্মুলায়, তাহলে আমরা কনফিডেন্স ইন্টারভাল ফর পপুলেশন মিন পাবো। তো এটা হলো আমাদের এ নাম্বার। এখন যদি আমরা বি নাম্বার দেখি, আরেকটা एग्जांपल। বি নাম্বার হচ্ছে স্যাম্পল সাইজ 20 and level of confidence is 90%। তো বি নাম্বার, ঠিক আছে, কনফিডেন্স ইন্টারভাল হচ্ছে, আমি সংক্ষেপে লিখতেছি CI equal to 90% and n equal to 20। ওকে, সো এখন আমরা টি এর মান বের করব। সো এই কনফিডেন্স ইন্টারভাল 90% কনফিডেন্স ইন্টারভাল and n-1, that means 20 minus 1 equal to 19, then টি এর মানটা কত হবে। সো 19 পর্যন্ত আমাদের যেতে হবে, 19 এর ঘর এবং 90% দুইটা হলো মিলছে কোথায়, 1.27 1.729 1.729। ওকে, অর্থাৎ এইদিকে যদি আমাদের 19 থাকতো আর এইদিকে আমাদের হলো আসতে কোথায়, এই ঘরে। সো এখানে এসে যে পয়েন্টটা কোইনসাইড করবে সেটাই হলো আমাদের টি এর মান।
তো আশা করি আপনারা এখন টি এর মানটা খুব সহজেই বের করতে পারবেন। আর পরীক্ষার সময় আপনাদের সুযোগ থাকলে আপনারা প্রিন্ট করে পাশে রাখবেন, তাহলে বের করতে সুবিধা হবে। নাহলে কিন্তু মোবাইল থেকে বারবার এই সামনে পিছনে যাওয়া পেজ নাম্বার খুঁজে খুঁজে একটু সময় বেশি লাগতে পারে। যাই হোক, আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবে ট্রাই করবেন। এখন আমরা কিভাবে কনফিডেন্স ইন্টারভাল বের করা যায় সেটা আমরা ম্যাথ করতেছি। সেই পেজেরই আমরা 9 নম্বরে এক্সাম্পল দিয়ে টি এর মান বের করা শিখলাম। এখন আমরা হচ্ছে 11 নাম্বার পড়ব। ঠিক আছে? So 11 number, details.
Okay, this is the math. হ্যাঁ, কথাবার্তা দেখে অনেক বড় মনে হতে পারে, বাট খুবই সহজ, খুবই সিম্পল যদি আপনারা ঠিকমতো মনোযোগ দিয়ে শুনেন এবং ঠিকমতো প্র্যাকটিস করেন। তো বলতেছে the owner of Britain's egg farm wants to estimate the mean number of eggs laid per chicken, অর্থাৎ ব্রিটেন যে এগ ফার্মের ওনার, তারা এস্টিমেট করতে যাচ্ছে, বের করতে যাচ্ছে যে পার মান্থ তাদের মুরগি কতগুলো করে ডিম পারে। ওকে, বড় ফার্ম হতে পারে, তো পার মান্থ কত করে ডিম পারে এভারেজে সেটা বের করতে গেলে তারা কি করলো, a sample of 20 chickens shows they laid an average of 20 eggs per month with a sample standard deviation of 2 eggs per month। তো তারা 20টা মুরগিকে আলাদা করলো, আলাদা করে প্রতি মাসে কতগুলো করে ডিম পারে সেটা তারা চেক করলো। তো দেখলো কি, 20টা মুরগি নিয়ে রাখলো এবং অন এভারেজ কটা করে 20টা করে ডিম পেড়েছে পার মান্থ, অর্থাৎ এক মাসে একটা মুরগি সাপোজ 20টা করে পেড়েছে, এই জন্য 20টা মুরগির জন্য স্যাম্পল মিন পেড়েছে 20। আর উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 2 eggs per month, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2 মানে হচ্ছে কোন মুরগি হয়তো দুটো বেশি পেড়েছে, কোন দুটো কম পেড়েছে, এইটাই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কতটা মিন থেকে কতটুকু দূরে, কেউ হয়তো 18টা কেউ 22টা এরকম অন এভারেজ। ঠিক আছে, তো এখন বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য পপুলেশন মিন। এর আগের মতোই আমরা এটাকে যেভাবে বের করছিলাম, হোয়াট ইজ দ্য বেস এস্টিমেট অফ দ্য ভ্যালু। তো আমরা পপুলেশন মিন জানি না, সো স্যাম্পল মিনটা হবে কি পপুলেশন মিনের একটা এস্টিমেট। and what is the base estimate, so this is the base estimate of the population mean। then explain why we need to use t distribution, কেন আমরা t distribution ইউজ করব। এটা যদি সাপোজ না থাকে, আপনাকে কিন্তু যদি চাওয়া হয় যে which distribution you will be use, তাহলে কিন্তু বলতে হবে কোন ডিস্ট্রিবিউশন ইউজ করব, t এর। বাট t কেন ইউজ করব, এন্ড এখানে কিন্তু বলা আছে a sample of 20 chickens, স্যাম্পল কিন্তু নেওয়া হলো, আগে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নাই, স্যাম্পল নেওয়া হলো 20 chickens, দেন বলছে যে উইথ এ স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, বাট কার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। সো আপনাকে যেহেতু স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, দ্যাট মিন্স পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া নাই। আমরা বলেছিলাম যদি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকে তাহলে আমরা ইউজ করব কি ডিস্ট্রিবিউশন, জেড ডিস্ট্রিবিউশন অর স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। আর যদি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া না থাকে তাহলে আমাদের সব সময় টি ইউজ করতে হবে, সেটা হতে পারে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকতে পারে অথবা ডাটা দেওয়া থাকতে পারে, সেখান থেকে আমাদের স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। সো আমাদের পেয়ে গেলাম কেন, দেন বলছে যে 95% ফর ইন্টারভাল হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি, একটু আমরা টি এর মান বের করলাম, দেন আমাদের ফর্মুলার মাধ্যমে 95% কনফিডেন্স ইন্টারভাল ফর পপুলেশন মিন বের করতে হবে। এন্ড লাস্ট কোশ্চেনটা আমরা করার পরেই বলতে পারবো। সো আমাদের স্যাম্পল সাইজ হচ্ছে 20, স্যাম্পল মিন হচ্ছে 20 এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2। So here n equal to 20, x bar equal to 20 and sample standard deviation s equal to 2. Okay, so a number, what is the value of the population mean? So a number, the value of the population mean is unknown. Yes, what is the value of the population mean? The value of the population mean is unknown and the base estimate of the value is sample mean, that is 20. Then explain why we need to use t distribution. Kenon আমরা t distribution use করব, because population standard deviation is unknown. So B number,
So we need to use T distribution because population standard deviation sigma is unknown. যদি known থাকতো তাহলে কিন্তু আমরা কি ইউজ করতাম না ইউজ করতাম z ইউজ করতাম। Then for 95% confidence interval what is the value of T distribution? So আমরা এখন T এর মানটা বের করতে হবে। So C number for 95% confidence interval and n minus 1 equal to 20 minus 1 equal to 19, t equal to what? So আমাদের টেবিলে চলে যেতে হবে। টেবিল নাম্বার পেজ কত ছিল? 765. So 95% and 19. So 19 and 95. 2.093. 2.093. Okay. Then also develop a 95% confidence interval for the population mean. আমাদের এখন ফর্মুলা ইউজ করতে হবে। আমি উপরে লিখতেছি D number we know 95% confidence interval for x bar minus t is by root over n less than equal to mu less than equal to x bar plus t is by root over n. Okay, so আমাদের x bar হলো 20, t হলো 2.093, s হলো 2 and n হলো 20. এখানে কিন্তু n এর মান যা আছে 20 সেটাই কিন্তু বলবে। এখানে কিন্তু আমরা n - 1 দেই নাই, সো এখানে আবার 19 বসাতে দিবেন না। n এর মান যা আছে যাই, বাট শুধু t এর মানটা বের করার সময় আমাদের n - 1 লাগবে। আর আমাদের যদি c নম্বরে t এর মানটা নাও চাইতো, আমাদের কিন্তু d নম্বরের জন্য t এর মানটা অবশ্যই বের করতে হতো। ঠিক আছে, সো c নাম্বার আসলেও করতে হবে না আসলেও করতে হবে। সো এখন আমরা যদি যোগ বিয়োগ করি, সো আমরা কত বললাম কনফিডেন্স ইন্টারভাল 19.064 টু 20.936। তাহলে এটা হলো আমাদের কনফিডেন্স ইন্টারভাল, অর্থাৎ মুরগি পার মান্থ এত থেকে এত পর্যন্ত ডিম পারতে পারে। এটা হলো আমাদের এস্টিমেশন যে এত থেকে এত পর্যন্ত মুরগির ডিমের সংখ্যা পার মান্থ হতে পারে। এখন নাম্বার ডি বলছে would it reasonable to conclude that the population mean is 21x। এটা কি বলা যাবে যে মুরগিরা পার মান্থ 21টা করে ডিম পারে? আমাদের রেঞ্জ কি বলতেছে 19 থেকে 20.936, অর্থাৎ 21 এর কাছাকাছি, বাট নট কিন্তু এক্স্যাক্টলি 21, অর্থাৎ 21 কিন্তু এই রেঞ্জের মধ্যে নাই। যদি এই রেঞ্জের মধ্যে থাকতে এটা যদি 22 হতো 22 পয়েন্ট সামথিং, তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে পপুলেশন মিনটা 21, অর্থাৎ পার মান্থ মুরগিরা 21টা করে ডিম পারে। তো যেহেতু 21 নাই, তো আমরা কিন্তু বলতে পারতেছি না যে মুরগি পার মান্থ 21টা করে ডিম পারে। সো এটা হচ্ছে ই নাম্বার। ঠিক আছে, আমি এটা এখানে লিখতেছি। এখানে কি লিখবো?
it would not be, is it, it is not reasonable, এটা দিতে পারেন, it would not be reasonable to conclude that population mean is 21A, ঠিক আছে। এখন বলছে হোয়াট অ্যাবাউট দ্য 25x, তো নরমালি 21x যদি বাড়তে পারতেছে না, তো 21 25 কিভাবে হবে? সো সেম কথাই লিখবেন, লাস্ট লাইন এটা লেখার পরে আবার সিমিলার এই কথাই লিখবেন, লেখার পরে এখানে 21 এর জায়গায় কত দেবেন? 25x, ঠিক আছে। You would not be reasonable to conclude that the population mean is 25x. সো খুবই সহজ, যদি আপনারা ঠিকমতো পড়াশোনা করেন, তো আপনারা ঠিকমতো প্র্যাকটিস করুন, তারপরে যে সব আছে 12 13 14 15 সেগুলো করুন। প্র্যাকটিস না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে আমরা কিন্তু টি এর মান বের করব, সরি এস এর মান বের করব। সো আপনারা ক্যালকুলেটর নিয়ে থাকবেন অবশ্যই সাথে। এখন আমি বলবো সাথে সাথে আপনারা পজ দিয়ে দিয়ে সেগুলো করবেন, তাহলে আপনাদের সাথে সাথে প্র্যাকটিস হয়ে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। সবাইকে ধন্যবাদ।